সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো ব্লাড ক্যান্সার এবং তার চিকিৎসা নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মাফরুহা আক্তার রুমানা ম্যাম, সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। থ্যাংক ইউ ম্যাম, যেহেতু আজকে আমরা ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা করব, তাই শুরুতেই আমি জানতে চাই ব্লাড ক্যান্সার আসলে বলতে আমরা কি বুঝি এবং এটি কাদের বেশি হয়? অনেক ধন্যবাদ। আসলে ব্লাড ক্যান্সার একটি কোনো রোগ নয়, আসলে অনেকগুলো রোগকে ব্লাড ক্যান্সার বলা হয়। যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা, এ ধরনের আরও কিছু রোগ আছে। সব কিছুকে একত্রে আমরা যে একটা বড় আমব্রেলা যদি বলে থাকি, সেটাকে আসলে ব্লাড ক্যান্সার বলা হয়। তো ব্লাড ক্যান্সার বলতে আলাদা একটি বিষয় না বলে, যেমন আমরা যদি লিউকেমিয়া বলে থাকি, যেমন তার মধ্যে অ্যাকিউট লিউকেমিয়া আছে, ক্রনিক লিউকেমিয়া আছে, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, এটি বয়স্কদের বেশি হয়, আবার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া শিশুদের বেশি হয়। তো এরকম রোগ ভেদে বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রকমের ব্লাড ক্যান্সার দেখা দিতে পারে। আচ্ছা ম্যাম, এক্ষেত্রে আমি একটু লক্ষণ সম্পর্কে জানতে চাচ্ছি যে ব্লাড ক্যান্সারে কি কি ধরনের লক্ষণ আমরা দেখতে পাই? হ্যাঁ, যেমন শিশুদের ক্ষেত্রে যখন ব্লাড ক্যান্সার বা অ্যাকিউট লিউকেমিয়া হয়, শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এটি পাই। তো এর লক্ষণ সাধারণত রক্তশূন্যতা দিয়ে শুরু হয়, তাদের ঘন ঘন জ্বর হয়, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্তপাত হতে পারে, যেমন তাদের প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য তাদের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, তাদের শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় লাল লাল ছোপ ছোপ দাগ হতে পারে। এগুলো খুব কমন সিমটম নিয়ে আসে। আর শিশুদের পায়ে ব্যথা নিয়ে কমপ্লেন নিয়ে আসে। তারা প্রায়শই বলবে যে হাঁটতে পারছে না ঠিক মতো, শরীরে ব্যথাটা তারা বুঝিয়ে বলতে পারে না, অনেক সময় শরীরে ব্যথাটাও একটা কমপ্লেন নিয়ে আসতে পারে। এর পাশাপাশি বড়দের সাধারণত রক্তশূন্যতা এবং জ্বর, আর বিভিন্ন সময় লিভ নোড বা গ্ল্যান্ড যেগুলো থাকে সেগুলো ফুলে যায়, লিভার বড় হয়ে যায়, স্প্লিন বড় হয়ে যায়। এছাড়াও লিম্ফোমা যে রোগটি আছে, তখন কিন্তু লিভ গ্ল্যান্ডের সমস্যা নিয়ে আসে রোগীরা। এছাড়াও রোগীরা অনেক সময় দেখা যায় যে ভীষণ রকমের রক্তপাত নিয়ে আসতে পারে, যেমন মহিলাদের বিশেষত পিরিয়ড জাতীয় সমস্যা নিয়ে আসতে পারে। এটি একটি ধরনের বিশেষ ধরনের ব্লাড ক্যান্সার আছে, যেটিকে আমরা বলে থাকি অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। এটি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায় যদি আর্লি ডিটেকশন হয় এবং সঠিকভাবে যদি চিকিৎসা করা হয়। সেই জন্য আসলে ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো খুব সাধারণভাবে মনে হলেও এটি আসলে সাধারণ নয়। যেমন একটা রক্তশূন্যতা অনেক কারণেই হতে পারে, আবার ব্লাড ক্যান্সারেও রক্তশূন্যতা হতে পারে। জি ম্যাম, তাহলে আসলে আমরা অন্যান্য ডিজিজ থেকে ব্লাড ক্যান্সারকে কিভাবে ডিফারেন্সিয়েট করব? এটি আসলে আমার মনে হয় যে যখন কোনো রোগীর রক্তশূন্যতা হয়, এটিকে হালকাভাবে না নিয়ে একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এবং যেমন আপনি দেখেন যে ডেঙ্গু জ্বরেও কিন্তু জ্বরও থাকে, আবার রক্তের প্লেটলেট কাউন্টও কমে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু একটা ব্লাড ক্যান্সারের লক্ষণও একইভাবে আসতে পারে। তো আমরা প্রাথমিকভাবে কিছু টেস্ট করতে দিই, যেমন ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমরা সিজনের ক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করতে দিব, কিন্তু যেটি যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু আমাদেরকে ব্লাডের খুব সাধারণ একটি পরীক্ষা, যে রক্তের সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটি যদি খুব দক্ষ একজন হেমাটোলজিস্ট দেখতে পারেন তাহলে কিন্তু আন্দাজ করা সম্ভব যে রোগীর ব্লাড ক্যান্সার হয়েছে কিনা। তো দ্বিতীয় ধাপে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো পরীক্ষা করতে হয়, যেটাকে আমরা বলে থাকি বোন ম্যারো স্টাডি পরীক্ষা। সেই পাশাপাশি নিশ্চিতকরণ কিছু পরীক্ষা আছে, যেমন হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, বা রোগটা আদৌ সুস্থ হবে কিনা, কতটুকু সুস্থ হবে, যেটাকে আমরা প্রগনোসিস বলে থাকি বা স্টেজিং বলে থাকি, তার জন্য কিছু পরীক্ষা আছে, মলিকিউলার পরীক্ষা আছে। তো এই ধরনের টেস্টের মাধ্যমে আমরা শতভাগ নিশ্চিত হতে পারি। আবার লিম্ফোমার ক্ষেত্রে কিন্তু সেখানে ব্লাড বা বোন ম্যারো পরীক্ষার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিম্ফ নোডের বায়োপসি করা, বা আমরা যেটি সাধারণ ভাষায় বলে থাকি, এবং হিস্টোপ্যাথোলজি পরীক্ষা, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজির মাধ্যমে যেমন আবার লিম্ফোমা রোগ নির্ণয় করা যায়, এবং সেটিকে আরও সূক্ষ্মভাবে যদি আমরা ক্লাসিফাই করতে চাই তখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামে একটি পরীক্ষা আছে, সেটিও প্রয়োজন। আবার মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে সেটিও এক ধরনের ব্লাড ক্যান্সার, সেটিও কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তের সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস নামে একটি পরীক্ষা আছে, সেটি দিয়ে আমরা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে
ধরতে পারি যে রোগীর অনেক সময় ইএসআর অনেক বেশি থাকে, জি। তারা প্রচণ্ড রকমের হাড়ের ব্যথা নিয়ে আসে বা কোথাও ফ্র্যাকচার নিয়ে আসে। এই ধরনের রোগীদের যদি ভেরি হাই ইএসআর থাকে বয়স্ক রোগীদের ক্ষেত্রে, আমরা অবশ্যই মাল্টিপল মায়োলোমাটা চিন্তা করব। আচ্ছা ম্যাম, এক্ষেত্রে আমি আসলে ব্লাড ক্যান্সারের স্টেজিং সম্পর্কে একটু জানতে চাইবো আপনার থেকে, জি। যে আসলে আমরা স্টেজিংটা কিভাবে করছি এবং স্টেজিং ভেদে চিকিৎসা কি ডিফারেন্ট কিনা। জি অবশ্যই, স্টেজিং ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদিও অ্যাকিউট লিকেমিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি এটি অলরেডি অ্যাডভান্সড স্টেজ, কারণ অ্যাকিউট লিকেমিয়া আসছেই বোন ম্যারো থেকে এবং অ্যাকিউট লিকেমিয়া সারা শরীরে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে থাকে। স্টেজিং বলতে আমরা যেটি বুঝি শরীরের কোন কোন অংশে ক্যান্সারটা ছড়িয়েছে। যেহেতু ব্লাড ক্যান্সার রক্তেরই ক্যান্সার, সেই জন্য ব্লাড ক্যান্সারের অ্যাকিউট লিকেমিয়ার অ্যাকচুয়ালি কোনো স্টেজিং বলতে কিছু নেই। কিন্তু লিম্ফোমা যেগুলো হচ্ছে সলিড টিউমারের মতন থাকে এবং মাল্টিপল মায়োলোমা, এদের অবশ্যই একটা স্টেজিং আছে। যেমন লিম্ফোমার ক্ষেত্রে 4টি স্টেজিং আছে। সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বা আরও অত্যাধুনিকভাবে পেট স্ক্যানের মাধ্যমে বা পেট সিটি স্ক্যান যেটি বলা হয় এটির মাধ্যমে স্টেজিং করতে পারি। ঠিক মাল্টিপল মায়োলোমাতেও সেরকম কিছু স্টেজিং ইনভেস্টিগেশন আছে, সেটি দিয়ে আমরা স্টেজ 1, 2, 3 এভাবে করে বলতে পারি। কিন্তু চিকিৎসা অবশ্যই চিকিৎসার আগে অবশ্যই স্টেজিং করা দরকার, কারণ স্টেজিং ভেদে রোগীর রোগ সম্পূর্ণ সুস্থ হবে কি হবে না এটি কিন্তু স্টেজের উপর নির্ভর করে। জি ম্যাম, তাহলে আমরা বলতে পারি যে আর্লি স্টেজে যদি রোগ ধরা পড়ে তাহলে সেটা ভালো হওয়ার জি সম্ভাবনা অবশ্যই, অনেক কারণ আমরা বেশি। অনেক সময় দেখি যে লিম্ফ গ্ল্যান্ডের একটি সোয়েলিং নিয়ে অনেক দিন ধরে রোগী হয়তো অন্য ডাক্তারের কাছে আছেন বা টিবির ওষুধ খাচ্ছেন, জি ম্যাম, অথচ এটা খুবই আসলে commonly এটা খুব দেখা কমনলি যায়। দেখা যায় যে টিউবারকুলোসিসের জন্য, যেহেতু আমাদের দেশে টিবি অনেক কমন, আমরা শুরুতেই অনেকে হয়তো টিবির ওষুধ দিয়ে চিকিৎসা করতে যাচ্ছেন, কিন্তু বায়োপসি পরীক্ষাটা সঠিকভাবে করা হয়নি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয়নি। যখন করা হলো তখন কিন্তু তার লিম্ফোমা, এবং তখন লিম্ফোমা অলরেডি স্টেজ 4-এ চলে গেছে। অথচ এই রোগীটাকেই যদি আমরা স্টেজ 1 বা 2-তে যদি লিম্ফোমা ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু তার রোগ অনেক অনেক ভালোভাবে চিকিৎসা করলে একদমই সুস্থ হয়ে যায় লিম্ফোমা রোগী। জি ম্যাম, এক্ষেত্রে আমি একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই। বর্তমানে বাংলাদেশে ব্লাড ক্যান্সারের কি কি ধরনের চিকিৎসা অ্যাভেলেবেল আছে বা আপনারা করছেন? ব্লাড ক্যান্সারের চিকিৎসা আসলে মোটা দাগে যদি আমরা বলতে চাই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি, এবং আরও উন্নত একটি চিকিৎসা যেটি বলা হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই সব ধরনের চিকিৎসায় বাংলাদেশে হয়, সরকারি এবং বেসরকারি দুটি পর্যায়ে হয়ে থাকে। তো কেমোথেরাপির জন্য প্রাথমিকভাবে আগে কোন ধরনের ক্যান্সার হয়েছে যেগুলো বললাম, এবং সে তার বয়স কেমন, তার অর্গান ফাংশন টেস্ট কেমন, সে কোন কেমোথেরাপি সহ্য করতে পারবে, তার শরীর কতটুকু নিতে পারবে, এগুলো সব কিছু বিবেচনা করে আসলে একটি কেমোথেরাপি প্রোটোকল নির্ধারণ করা হয়। এবং প্রত্যেকটি ডিজিজের সাথে একটি কেমোথেরাপির প্রোটোকলের একটি স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল আছে, আমরা সেটি দেওয়ার চেষ্টা করি রোগীকে। এবং তার সাথে রোগীকে কাউন্সেলিং করতে হয়, রোগীর প্যারেন্টস হোক, রোগী নিজে, অথবা বয়স্কদের ক্ষেত্রে রোগীর সন্তান, এ ধরনের যারা ফ্যামিলি মেম্বার্সদের সাথে আমরা আগে কাউন্সেলিং করি এবং তারপরে রোগীকে আর কি ফাইনালি কেমোথেরাপির প্ল্যান করি। তো কেমোথেরাপি অথবা কোনো কোনো ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপিও প্রয়োজন। যেমন কিছু কিছু লিম্ফোমা আছে, যেমন হজকিন্স লিম্ফোমা এবং যদি বাল্কি ডিজিজ লিম্ফোমা হয়ে থাকে, সেখানে কিন্তু কেমোথেরাপির পাশাপাশি এখানে রেডিওথেরাপিরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর সবশেষে যেটি বলছিলাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনও একটি ক্যান্সারের একটি চিকিৎসা, যেটি ক্যান্সারটা অনেক সময় যদি ফিরে আসে বা যেটাকে আমরা রিল্যাপস ডিজিজ বলে থাকি, অথবা ব্লাড ক্যান্সার অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে হাই রিস্ক যে সমস্ত কেস আছে সেক্ষেত্রে আমাদের এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়, যেটি অত্যাধুনিক একটি জটিল চিকিৎসা, কিন্তু সম্ভব, বাংলাদেশেই সম্ভব। জি ম্যাম, একদম শেষ দিকে এসছি আমরা, তাই সেক্ষেত্রে আমি একটু ছোট করে জানতে চাই যে ব্লাড ক্যান্সার কি পুরোপুরি সুস্থ হয় কিনা? জি, খুবই সুন্দর একটি প্রশ্ন। কারণ হচ্ছে আমি রোগীদের উদ্দেশ্যেও বলতে চাই যে রোগীরা অনেক সময় বিদেশে যেয়ে থাকেন যে এই আশায় যে ব্লাড ক্যান্সার শুধুমাত্র বোধহয় বিদেশেই সুস্থ করা সম্ভব। আসলে কিন্তু বিষয়টা ঠিক সেরকম না। বাংলাদেশে যেহেতু সব ধরনের কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুবিধা আছে, এবং আমাদের দেশের ঔষধের মান, আমি বলবো যে আমাদের দেশের ওষুধ কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে, সেদিক থেকে ওষুধের মানও ভালো, এবং সঠিকভাবে যদি আর্লি স্টেজের চিকিৎসা করা যায় ক্যান্সার একদমই সুস্থ করা সম্ভব। ক্যান্সারের এখন অত্যাধুনিক চিকিৎসাও আছে, এবং কেমোথেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়া বলে আমরা একটি বিষয় জানি, এরও কিন্তু অত্যাধুনিক চিকিৎসা আছে, এবং সাপোর্টিভ কেয়ার যেটি এখন অনেক উন্নত, যেই কারণে ক্যান্সার থেকে মৃত্যু হার কিন্তু এখন অনেক কমে গেছে, এবং ক্যান্সার থেকে সুস্থ হওয়ার সম্ভাবনাটাও অনেক অনেক বেশি এখন।
এবং এটি নির্ভর করে রোগী কোন স্টেজে আসছেন এবং কোন ধরনের চিকিৎসা নিচ্ছেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।